ঘোষ বাংলা পডকাস্টে আমার অতিথি রুদ্রনীল ঘোষ। তার সঙ্গে আমার কথাবার্তার প্রথম পর্ব আপনারা গতকাল দেখেছেন। আজ দেখুন দ্বিতীয় পর্ব। স্যার দুজনেরই আগমার্কা মান, তারপরে তৃণমূলের সঙ্গে সহবাস, এবং তাও সেটা একদম সর্বোচ্চ নেত্রীর সঙ্গে। এই দুটো অভিজ্ঞতার মধ্যে তফাৎ কি ছিল? তফাৎ তো ডেফিনেটলি ছিল। তুমি কখনো জীবনে ভেবেছিলে যে এরকম ইম্পর্টেন্স পাবে বা তোমাকে কেউ দেবে? সিপিএম পার্টি তার তোমার যদি মেম্বারশিপও থাকতো, রাজ্য কমিটি ছেড়ে দাও, হাওড়া জেলা কমিটিতেও তুমি চান্স পেবে, জোনাল কমিটিও পেতে কিনা লাভ। সে বয়স হতে হতো, অনেক বয়স হতো, যেখানে একজন তোমাকে হঠাৎ করে তোমার প্রতিবাদীকে ডেকে আনলেন এবং পদ দিলেন, এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ যে তোমাকে মাথা গরম করতে বারণ করলেন, এই খাতির যিনি করেছেন তার প্রতি তো ইউ শুড রিমেইন বিহোল্ড ইন অল ইউর লাইফ। যতটা ছিল ততটাই তো আছে, যতটা পরিষ্কার সেই জায়গাটায় রয়েছে, তার থেকে তো পরিষ্কার আমার যে মাটিটায় আমি জন্মেছি, যে মাটিতে এতগুলো মানুষ করেছে, তারা তো অশ্রদ্ধার হতে পারে না। না, সেটা হচ্ছে না, কিন্তু তুমি তো ইউ টেক পট শটস অ্যাট হার অল দি টাইম। তো বিবেকে লাগে না? না, কারণ আমি তো তার জন্য কন্ট্রিবিউট করেছি। আমি ওইভাবে মেনে নিয়েছি দাদা, যে আলটিমেটলি আমি মন দিয়ে কাজটা করেছি, আমি শ্যাঁচড়ামি করে প্রচুর টাকা পয়সা পরিষ্কার কামাইনি। আর দায়িত্ব একটা আলাদা জিনিস, দায়িত্বের গায়ে যদি অহংকার বা দাম্ভিকতা চাপে তখন সেটাকে ক্ষমতা বলে। আমি কোনোদিনই এই এত গুরুত্বপূর্ণ বা এত ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেগুলো যে সামলাতে পেরেছে, এবং আমি ব্লেস যে আমার দ্বারা মানুষকে আমি সামান্য হয়ে গেলে আমার প্রতিদানটুকু ফেরত দিতে পেরেছি। যে আমি এরকম উপকার নড়লে ব্যাপারটা অন্যদিকে চলে যায়, কেউ কারোর দয়ায় বাঁচে না। আমি আমার স্টেটের জন্য কমপ্লিমেন্ট করতে পেরেছি। ফলত উনি ওনার একটা দিকের যে কাজ, সেই কাজটার জন্য কাউকে নির্বাচন করেছেন, সে সেই কাজটা দিয়েছে, পরিশ্রম করেছে। ওই চেয়ারে বসে অন্যরা যেখানে হাজার হাজার কোটি টাকা রোজগার করতে পারত, আমার সেটা করবার কোনোদিন কখনো স্পৃহা হয়নি, বেঁচে গেছে। তারপর দেখা গেছে যে এই সিস্টেমটার সঙ্গে যদি আমি থাকি, তো তার আমি মানুষের সঙ্গে ভয়ঙ্কর রকম প্রবঞ্চনা করবো, এবং আমার এই মাটিটার সঙ্গে ওদিকে আমি সব থেকে বা ঠিক আছে, আমি চলে এসেছি, তিনি পারিয়ে ফেলেছেন নিজেকে, বাকিরা বাড়ি দেয়। ওকে, তো এই যে মমতা ব্যানার্জির সঙ্গে সহবাসের কাজে তৃণমূলের আর কোন কোন নেতার সঙ্গে তোমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি? সবাইকে নয়, মানে এইটুকু বলতে পারি যে সেটা হচ্ছে যে খুব তাবড় নেতারা, তাবড় আর বিয়ারা, সুব্রত মুখোপাধ্যায় রাত একদম এই মদের উপর বাকি যারা মন্ত্রী, তারা পরিষ্কার আমাকে ওপেনলি বলতে, আমার নম্বরটা একটু বাড়িয়ে দিস, এই প্রজেক্টটা একটু বল ভালো। ইভেন এটা বলতেও ধরো দাদা আমার কোনো দ্বিধা বলার জানি, সেটা হচ্ছে যে মন্ত্রী পরিবর্তনের ক্ষেত্রে তিনি আমাকে ডেকে আমার সঙ্গে বসে আলোচনা, এবং তিনি জানতেন যে আমি এ পয়সার দ্বারা এই মাল বিক্রি হবে না, একে কেউ চায়না পাশে দিয়ে কিনতেও পারবে না, কারণ উনি প্রচুর নিজে আমাকে স্বাচ্ছন্দ্যে থাকবার হোয়াইট কলার প্রচুর অফার দিয়েছেন। সেটা হিউজ দাদা, এই নয় যে পরিশ্রম না, পরিশ্রম এইটুকু আছে, তো তার জন্য প্রাপ্তি আছে এতটা, এবং সেটা হোয়াইট কলার, সেটা দূরে কেউ কান চুন ধরে কোনোদিন কোথাও থেকে নিয়ে গিয়ে বলবে না যে আপনি এই পয়সা পেলেন করতে হবে। আমি সেই অফারগুলো থেকে সরে এসেছি। মহান তখন কিছু বলছি না, আমার অত না দরকার। আর যদি দরকার হয়ে পড়তো, তাহলে আবার বলছি যে একদম তুমি বললে যে এই গলায় কথা বলতে পারতাম। আমার নিজের মনে হচ্ছে উনি একটা দায়িত্ব জায়গা দিচ্ছিলেন, আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। আমার প্রশ্ন ছিল কারণ আমার প্রশ্ন ছিল কাজের সঙ্গে ঘনিষ্ঠতা খুব বেশি ছিল। সবাই বলতে গেলে হবি হাকিম, অরূপ বিশ্বাস, পার্থ চ্যাটার্জি,
মলয় ঘটক, আহ, আহ, সুব্রতদা মানে সুব্রত বক্সী, মুকুল রায় বিরাট, আর তার সঙ্গে সঙ্গে আহ, সুব্রত মুখার্জির সঙ্গে একটা অদ্ভুত রেসপেক্টের একটা সম্পর্ক আহ, আমার নিজেরই ভেতর থেকে চলে আসতে আর কি। না, অন্য না, অন্য, হ্যাঁ, অন্য জনগণের হ্যাঁ মানে চলে আসে আমার ভালো, মানে লোকটার সঙ্গে আড্ডা মারতে গেলে ভালো আসতো। হ্যাঁ, আরেকটা লোক, মানে যেটা প্রতিনিয়ত কাজীবেগ কমতে যে যত কিস্তি লাগার কেউ না কেন, মদন মিত্র। হুম, ইন্টারেস্ট, মদন এসে থার্ডলি পলিটিক্যাল, ও যতই বহুরূপী সে থাকুক না কেন, ওর মতো পলিটিক্যাল মানে সার, পলিটিক্যালি সার, কারণ টিএনসিতে আর কেউ আছে বলে মনেই করি না। ও আমার অনেক দিনের বন্ধু। তো বন্ধু শুনে একটা মানসিকতা যদি নিজে আমাকে ধারণা বাড়িয়েছে। আর একটা কথা, তাহলে এই যে মমতার পেকিং অর্ডার যেটা তুমি বললে যে "হ্যাঁ, আমার নম্বরটা একটু বাড়িয়ে দিস", অনেকটা ব্লু চিপ কোম্পানি, মানে শেয়ার বাজারের লোক, আজকে সারা পুড়ে গেল, আবার কালকে একটু উঠলো, পরশু আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মমতার এস্টিমেশনও লোকজন এইভাবেই ওঠে না। হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্টলি মমতার বন্দুকে আছে ওভার 15 ইয়ার। অন্তত দুজনের নাম আমার সামনে ভাসে, তিনজন। একটা ববি হাকিম, ববি হাকিম শুধু পেয়েছে 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 অ্যাকচুয়াল যোগ্যতা কর্পোরেশনের একটা কাউন্সিল ম্যাক্সিমাম বড় চ্যানেল, সে মেয়র হয়েছে, টাউন প্ল্যানিং এর দায়িত্ব পেয়েছে, তো কি পায়নি। আর একটা যার যে প্রাপ্যের শুধু অতিরিক্ত না, মানে আমি বলবো কি যে চেয়েছিল দুটো সিংহার, পেয়েছে একেবারে, মানে কি বলবো এটা, আহ, রাজবাড়িতে ভোজের আসনের টিকিট, তার নাম অরূপ বিশ্বাস। আর আরেকটা লোক হু কন্ট্রোলস ইয়োর সংস্কৃতি দপ্তর ফ্রম বিহাইন্ড and is involved in all kinds of things আমি জানি, কেন ইন্দ্রবিল সেন। এখন আমি যদি এই ইন্দ্রবিল সেন সম্পর্কে আমি জানতে খুব কৌতূহল, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হিজ সার্ভাইভাল লাইক দিস। আমার একটা জিনিস মনে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমাদের শোভন চ্যাটার্জি, যাকে জল শোভন, হ্যাঁ জল আছে, শোভন হচ্ছিল, তিন শোভন কমিটির ভাড়া খেয়ে, হ্যাঁ। তো সেটা হচ্ছে যে ইকো পার্কের একটা অনুষ্ঠান ছিল, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, আড্ডা গল্প হয়ে গেছে, সবাই বেরিয়ে যাচ্ছে, তো বাইরে আমি দেখতে পাচ্ছি যে সুমলদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তো আমিও বেরোচ্ছি, প্রায় তখন ফাঁকা হয়ে গেছে। আমি নর্মালি একটু আন্ডা বাজ চাইতে যে কানটাকে দাম যদি যোগ পেলে ভালো লাগে, তো কচা দিলেই কিন্তু শুধু আন্ডা দিলে বেরোচ্ছি, সেই সময় আমাকে এরকম করে ডাকবে, তোর হ্যালো, হ্যাঁ বল, শোন, বাজার করবে ঘুরে ঘুরে, মমতা করবে দূরে দূরে, বুঝছো, সূর্যের থেকে দূরে থেকে ত্বকে ভিটামিন ডি, ব্যাগে খেতে গিয়ে জোরে পড়েছে, আর এখানে এটা যখন সম্রাট মুখার্জি কয়, হ্যাঁ শুনতেই আমায় দিল ভিটামিন ডি ফি তত্ত্ব দেখো না, ওই জন্য আমি ঠিক খাবে বলেছে হিরো, চল্লিশ মানবতা হয়ে গেল, সিগারেট বেরিয়ে গেল। এই মানে এই যুগটাকে আমার বেশ মানে ইন্টারেস্টিং এবং মজার ইয়া। হি ইজ অলসো এ পলিটিক্যাল রানি, very sharp পলিটিক্যাল রানি, ওকে কিন্তু লোকে আন্ডারস্টিমেট করে, ওই তুই যেভাবে কথা বলছি, বাট আই নো ইট, আই নো অল দিস জোকার্স ফ্রম ওয়েন দে ওয়ার নোবডি। এর মধ্যে যদি ব্রাইট বলতে হয়, মদন, শোভন, এগুলো বললে আমার কাছে নির্মাণ হয়ে ওঠে। কিন্তু আমি জানি যে এরা স্ট্র্যাটেজিস্ট, এরা পলিটিক্স বোঝে। মদন তো ওই স্পেলো মানে প্রিয়রঞ্জনের স্কুলের ছাত্র তো, আচ্ছা, মানে হি ইজ নট এ প্রোডাক্ট অফ মাউন্ট স্কুল। এই এখন যেসব যারা কেমসি করে, দিদি দিদি করে,
তাদের ধরনের পলিটিশিয়ান নয়। যাই আমি এই উদাহরণটা এই কারণে দিলাম সুমনদা, যে ভিটামিন ডিটা দুধ থেকে কি করে নিতে হবে সেইটা হচ্ছে বোধহয় ইন্দ্রনীল সেনের গবেষণা। ওকে, ঠিক আছে। ইন্দ্রনীল সেন কখনো পর্যন্ত নিজেকে লাইমলাইটে আনবার যোগ্যতা তো অমুক তমুক কি ইকুয়েশন আলাদা, সারাক্ষণ কিন্তু দূরে সরে থাকে এবং প্রমিনেন্ট হতে চায় না, কিন্তু ঠিক নিজের যতটুকু যেভাবে যা করবার সেই কাজটা কিন্তু সে করে নিয়েই। ঠিক এই কারণেই একবার অরূপ আর ইন্দুরিয়া একবার বিরাট ভাই ধই লেগে বেগেছিল। এবং অ্যাকচুয়ালি আমার নিজের মনে হচ্ছিল যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ইন্দ্রনীল তো সকল প্রযোজক ছিল ওদের টেলিভিশন ইন্ডাস্ট্রি। কি করেছিল ও, এই জনপ্রিয় বিরাট একটা ধারাবাহিক কমেডি সিরিয়াল ছিল, সেটা প্রডিউস করেছিল, আরো 2-3টে কাজ করেছে। মানে অ্যাজ প্রডিউসার আমিও বা প্রসঙ্গ বলতে পারি, ও কিন্তু যেটাই করে সেটাতেই সফল। হ্যাঁ, প্রথম ইজ নট এ ট্রেন সিন লাইক মেনি আবার যেটা হ্যালো ভাই যেটা ইন্দ্রজিৎ ভাই, জহর দাদা ওরা 2 বাজে। হ্যাঁ, আরে এইটুকু বয়সে দিচ্ছি। হ্যাঁ, ওর মা ওদের দুজনকে 2 হাতে করে নেতাই গভর্নর সেই সময় খুব সেলফ করতাম। যাই হোক, তো ইন্দ্রনীলের যখন গান গাইতে শুরু করলো, পপুলার হইলো, গড গিফটেড ভয়েস, যেটা কোনো অনুশীলনের দরকারও পড়বে না, দিনে 100টা সিগারেট খেয়েও গান দিত, হি ইজ গিফটেড। এবং আমার নিজের ধারণা ওর এই যে এত রাজনৈতিকভাবে পুরস্কৃত হয়, তার পিছনে সবচেয়ে বড় ভূমিকা প্লে করে আমাদের মাল্টিফ্যাসেটেড জিনিয়াস মুখ্যমন্ত্রীর গান বাজানোর ব্যাপারটা দেখভাল করা। হ্যাঁ, সুর করে দেওয়া, হ্যাঁ সুর করা, আমার ধারণা যে ডিক্সও করে দেওয়া। সে ভয়ঙ্কর ভাঙ্গর, কিন্তু না হোয়াটেভার মন দিয়ে করে যায়, মন দিয়ে কর। এবং ওর সবচেয়ে বড় কৃতিত্ব উইদিন ইন্টারনাল পলিটিক্স অফ টিএমসি হচ্ছে, আমি ভেবেছিলাম যখন অভিষেক এর হাত ধরে বাউল ঢুকলো, হয়তো এই যে গানের উপরে গাদি বা মোরও কবি কন্ট্রোল হবে এখন এটা মিনে 10 নয় 2 রেয়াজ হয়ে যাওয়ার দিকে আসেন, কিচ্ছু করতে পারবো না বাবুল করবোটা কি টিএমসির দেশে না, আমি সেটা বুঝতে পারিনি, মানে এখনো বুঝতে পারিনি। আমি কেন যাই না, বাকিরা কেউ বুঝতে পেরেছেন কিনা, আমাকে কি দায়িত্ব দেওয়া হয় না কি না হয়েছে, মানে অ্যাসোসিয়েশন মাহুলের জনপ্রিয়তা গোটা প্যানিং দিয়ে। হ্যাঁ, ও তো মোটামুটি বলা কাটার পরে আর কিছু হয়েছে, দূরে বলাকার পর তো বলাকার পর এই আমার যাবার সময় হলে দাবুকে ওতেই যখন যেটা করেছে অ্যাটলান্টিস এইসব রেকর্ডিং কোম্পানি নিজের গান। হ্যাঁ, এবং আমার যখন কোইনিয়ান ব্যান্ড ছিল তার সিডি না ক্যাসেট তো সবই কোম্পানি থেকে নিজের কোম্পানি খুলেছিল। এবং ইউ ক্যান ফর ইট, কারণ ওই ইলেকশন হয়ে যেতে, হ্যাঁ কনফার্টিং কি যেতে, তাহলে উচি এত সুপ্ত প্রতিভা, এটা ছোটবেলায় দেখে আমি বুঝতে পারিনি। ও যে ব্যাক সাইড, হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ আমার এক খুব চরম সংকটের সময় আমরা যে 50,000 টাকা ধার চেয়েছিলাম, বলে তুই দিবি, ও দিয়েছো, সেটা ফেরত নিতে 4 বার 9,000 পাঠিয়েছিল আমার বাড়িতে, অপূর্ব। হ্যাঁ, তো আমি দেখলাম আই হ্যাড নো ইন্টেনশন অফ মানে কি বলবো ওর টাকায় জমে দেওয়ার, কিন্তু আমি দেখলাম যাকে ছেড়ে হাউ সিরিয়াস, এটা সানি গাভাস্কারের ক্ষেত্রে শুনেছি, আর তারপরে ইন্দ্রনীলের ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবন দিয়ে দেখি, বা ফলে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ভ্যালু অফ গান। ওই ওই হিসেবে জায়গাটা খুব ভালো করে তো বোঝেই। হ্যাঁ, আরো বাকি যে ইঞ্জিনিয়ারিং গুলো, পড়াশোনাতে ইঞ্জিনিয়ার, তো ফলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা এমন একটা সিলেবাস ওনার কাছে রয়েছে, কালচারাল ইঞ্জিনিয়ারিং, যেটা ওই জায়গাটাতে বাবুল সুপ্রিয় হইলেন না, উনি সহভূমিমায় রয়ে গেলেন, নতুন কোনো ভার্সন ইনক্লুডিং হলো না, না আমার প্রবল নবান্নে ঢুকতেই দিল না, এমন জায়গায় অফিস করে দিল
যেখান থেকে নবান্নে আসতে গেলে অন্তত কোটিটা নো এন্ট্রি পয়েন্ট ওকে ভয় করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউএসপি অফ ফিরহাদ হাকিম আদার দ্যান বিং মুসলিম? ফিরহাদের ব্যবহার তো আমার ওই সহজ লেগেছে। মানে হি ইজ নট লাইক অবিশ্বাস কাইন্ড অফ এলিমেন্ট। মানে যেখানে কথা বলতে গেলেই পরিষ্কার মনে হয় আওয়াজটা আছে তো, মানে সেটা ফিরহাদ হাকিমের শত্রুগুলো খুব একটা বেশি বলে টলে না। আমি যতটা দেখতে পেয়েছিলাম, জেনেছিলাম, সেখান থেকেও জেনেছি। মানে ইভেন মানে আমি আহ, সম্পূর্ণ বিপরীত নদীতে দাঁড়িয়ে থাকবার পরেও এই রাবি 24-এর ইলেকশনের সময় আহ, সম্মানীয় প্রধানমন্ত্রী এসেছেন প্রচারের সময়। তিনি এখান থেকে বারাসাত বেরিয়ে যাবেন, তো পার্টি জায়গা থেকে আমার দায়িত্ব পড়েছিল রেস কোর্সে যাবো, আর গভর্নমেন্টের তরফ থেকে এই রাজীব কুমার আর ফিরাদ হাকিম তিনি ছিলেন। এবার খুব স্বাভাবিক, প্রধানমন্ত্রী আসবেন দেখে আমাদের 2-5 মিনিট তো ওয়েট করতেই হয় চপারটার সামনে। এবং সেখানে কিন্তু পরিষ্কার কিছুক্ষণ চুপ করে 2 মেরুতে দুজন দাঁড়িয়ে রয়েছে, আরো কিছু লোকজন রয়েছে। তার মাঝখানে কিন্তু ও নিজে নিজেই এগিয়ে এলেন। আমি এবং পরিষ্কার আমার সঙ্গে খুব সাধারণ এবং স্বাভাবিক কথাবার্তা বলা শুরু করেন। এমনটা না যে আমার কাছে উনি এগিয়ে এলেন বা আমি দুপা এগিয়ে গেলাম খুব সৌজন্যতার জায়গায়, তো সেই জন্য বলছি বলে একদম না। ও সহজতার জায়গাটা রয়েছে কোথাও না। আহ, ওই এক হয়তো ব্যক্তিত্ব গাম্ভীর্য যেগুলো সবার সঙ্গে কেউ খাওয়াপো খায় না। আবার কিছু কিছু জায়গায় রয়েছে অকারণ কাঁচের দেওয়াল তুলে তৈরি করে আমি নিজেকে একটা দুর্বোধ্য জায়গায় বাড়িয়ে, আর তারা তো ও প্রতিপক্ষকে সম্মান দিতে জানে। সেটা বাড়া শুন ওরা সেটা ডকে ফ্রি হয় বলো কেউ আগে বলতো বিকাশ ভট্টাচার্য মেয়র, হ্যাঁ, তখন ফিয়ার আকারের সঙ্গে বিকাশের সবচেয়ে বেশি মধু শান্ত বলতো। আচ্ছা, তার মানে এটাই কিন্তু বাংলাদেশি পলিটিক্সের ঘরানা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রতিপক্ষকে শত্রুবাদ করে দিল। হ্যাঁ, মানে বট, হ্যাঁ, এটাই ওগেন হবে ঢুকছে না। হোয়াট ইজ লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পার্সন হু অলমোস্ট ফিনিশড ইউর ক্যারিয়ার এজ এ অভিনেতা? অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। আমি নিউ আলিপুরে কান পাতলে যেসব কথা শুনতে পাই, এবার আমাকে একবার সুগত বসু, মাই বেস্ট ফ্রেন্ড, এবার ওর বাড়িতে বসে বলেছিল, এই তখন ওই যে বদমাইশটা ভাঙড়ে কি আর নাম, শওকত তো আরাম পার্থ চ্যাটার্জি চালা হেড মিস্ট্রেসকে যখন ভাবতে পারছে হি ওয়াজ হবি ইন দ্য হেডলাইন। আমি বলছি সুগমন, তোরা ভাঙড় নিয়ে এত কাণ্ড করিস, আমি এমপি হিসেবে বলছি সাউথের সবচেয়ে বেশি কমপ্লেন এবং দাদাগিরি, তোলাবাজি, হ্যাঁ, এবং ফোর্সেবল নানাবিধ কাজ, এই পাই আমি কাজও না। সেদিন আমার চোখ খুলে গিয়েছে। আমি একবার ভাবলাম গিয়ে সোজা বলে দেবো মমতাকে যে তুমি এসব চোখ ডাকাত পুষে কলকাতা শহরে ভাবছো যে এগুলো লোকে জানাতে নিয়ে আনে না। কাকে একটা বলতে ইচ্ছে না, সে আমাকে বললো এই খবরদার বলিস না বা বড় রাখে সমস্যা, এটা হয়তো উল্টো ফল হয়ে যাবে। আলো গ্যাস, হ্যাঁ, মানে তোমার তো ওখানে চাকরি করে না। না, আমার আমি দি দার্শন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি কোনো উপকার হয়নি কোনোদিন না। আমার কি বলে আর বলতো বলবো না, তুমি বলবো না। আমি বললাম, ঠিক আছে বলবো, আমি বলি তো কাছ থেকে জানতে চাই এই 5 বছরের তৃণমূলী অভিজ্ঞতা থেকে এই ধরনের একটা দুই ভাই ভাতৃযুগলকে একজন কালীগঞ্জটাকে উঠিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আর এমনি যে যা দপ্তরে কাজ করেছে সেখানে নিজে কখনো কিছু করেনি, দালাল এবং ইয়েদের মাধ্যমে অফিসারদের মাধ্যমে কাজ চালায়। কি হোয়াট ইজ দ্য সিক্রেট?
দেখ, আমি যতটুকু কাল্টিভেট করতে পারছি সেটা হচ্ছে যে অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস, যাদের বিরুদ্ধে সবাই বিরক্ত, সবার অভিযোগ, মানে ওদের পাশে যারা হেসে ছবি তোলে তারা সবার আগে ওদের নামে কিস্তি লাগালাইটা করে, কারণ ওদের সহ্য করতে বেশি হয় না। যেটাকে জড়ো করে জানতে পারা হয়েছে, গবেষণা এটা বলে, যতটুকু কাছ থেকে দেখেছি। দাদা, এই দুটো লোক আলাদা লোক। এই দুটো লোক আসলে একটাই লোক। অরূপ বিশ্বাসের ডান হাতের নাম হচ্ছে স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাস যেটা করে সেটা হচ্ছে পরিষ্কার তৃণমূলীয় দাদাগিরিকে, তার যে নিয়ম সেইটাকে, মানে তার রাজনৈতিক দলের যে স্বভাব সেইটাকে সঞ্চারিত করা, তাতে দুনিয়া বই যাক, শেষ হয়ে যাক, লুটপুট হয়ে যাক, আমাদের বরকরার লাগবে। কারেক্ট? এবং সেটা শুধুমাত্র কি কারণে জায়গায় স্বেচ্ছাশ্রম দিচ্ছে তাই জন্য কি? একদম ডেফিনেটলি মধু রয়েছে। এবং সেই কারণ ওরা এমন কোনো অফিস, এমন কোনো সংস্থাতে নিজেরা মাথা গলায় না যেখানে কিছু না কিছু পাওয়া যায় না। তো কিন্তু কেস হচ্ছে স্বরূপ বিশ্বাস হচ্ছে বাইরের লোকটা, আসল লোকটার নাম হচ্ছে অরূপ বিশ্বাস। এই অপারেট করে। এবং যেহেতু আমরা বলি না সাংস্কৃতিক রাজধানী, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যে যত বড় বড়ই কথা বলি না কেন, আমাদের পরিষ্কার এই রাজ্যের এই মাটিটাতে শিল্পীদের ওপরে ভালোবাসা, অকারণ ব্র্যাকেট তুলে দিয়ে ভালোবাসা, আর মাস্টারমশাই এই শব্দটার উপরে কোথাও একটা সম্মান, যত পপাটে ছিল বিড়ি লুকিয়ে ফেলা, তা কোথায় বলে বিড়িটাতে লুকিয়ে ফেলা, এই যেন চেঞ্জ করা যাবে না। ঠিক সেই জায়গাতে আমাদের এখানে নির্বাচনের ক্ষেত্রে, আমাদের এখানে যারা আর্থসামাজিক দিক থেকে একটু গরিব গুরব মানুষ রয়েছে, যাদের জীবনে কিছুই নেই, একটু ভালো লাগা বেরিয়ে যারা পেটের খিদেটা তারা ভুলে যেতে পারে, তাদের কাছে এই যে শিল্পীদের রাজনৈতিক মঞ্চে পৌঁছে দিয়ে ডেকোরেটারের বাস ভাড়া দেওয়ার মতো একটা সিস্টেম তৈরি করেছে এরা। নার্সি সিস্টেম, তুমি না গেলে তোমার কাজ নেই। আবার বলছি যে এই সিস্টেমটা তৈরি হতো না যাদের যাদের যে পরিচালক প্রযোজন, যাদের পরিষ্কার যোগ্যতা আছে, তা যদি একটু এক হয়ে দাঁড়াতো, এরা এটা করতে পারতো না। এবার এরা কি করেছে, এই শিবদানা বাঁকা থেকে এদের ইন্ডিভিজুয়ালি ব্রেক করেছে। ইন্ডিভিজুয়ালি ব্রেক করে এদেরকে করাত্মক পুরো করে নিয়েছে, নিয়ে যা খুশি তাই চালাচ্ছে। এবং পরিষ্কার বলছে মিছিয়ে লোক দেওয়ানো, একটা বদখত চোদ্দিনবাজ ক্যান্ডিডেট, তার পাশে সুমনদা কোথাও মানে ৫টা বোতলেও এফেক্ট করে, যদিও সেটা আজকের দিনে অনেকটা কেটে গেছে। আর এটাতে ইলিউশন, এটা হ্যাঁ হিরো হিরোইন আমি দেখিয়ে দিল যেভাবে আমি মানুষকে মলিন করতে পেরেছি। আগে মানুষ কিন্তু এই সেগমেন্টে চলে এসছে, আমি হিরো হিরোইন দেখবো আলাদা কারণে, সে তাকে দেখে চলে যাবো কিন্তু ভোটটা দেবো না। এটা পাল্টে গেছে আগে থেকে। কিন্তু এটা যে কয়েক বছর আগেও অব্দিও মানুষকে ঠকাতো, এই ভালো লাগাটাকে দিয়ে যে ঠকাতো, সেই ক্ষেত্রে এরা ছিল কিন্তু পরিষ্কার এজেন্ট। এবং এই পলিসির জায়গায় অরূপ বিশ্বাসের পলিসি, সেটা ফলোড বাই তা এত আমি টলিগঞ্জে সিরিয়ালে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে এত আধিক্যতা কোথায়, কেন, হোয়াট ডু দে কাউন্ট ফর? গ্রাম বা মফস্বলে কিন্তু টেলিভিশনের যে চরিত্রে আমাদের যে মেয়েরা অভিনয় করেন বলেছি, তার যেহেতু বন্ধু কাছের হয়ে যান ওই সিরিয়ালগুলো দৌলাতে মানুষের সিনেমা কিসকে দেখি একটু ঘুরতে দেখা এখন এত বড় বড় তাকে দেখ। আর আমার ঘরে আসে আমার ফ্যামিলি মেম্বার, এদের নাম ধরে ধরে ডাকে যে আমার কাছের লোক। এবার ক্যান্ডিডেট যতই জুতো চোর, হৌ চোর, বালি চোর, সেফটিপি চোর যেই হোক না কেন, তার পাশে যখন তার পছন্দের এই চরিত্রটি গিয়ে দাঁড়ায়, দাদাকে একটু ভোট দেবেন, দিদি আমাদের পাঠিয়েছে, এটা যেটা বলে, তখন না তার মনের মধ্যে কোথাও একটা পরিষ্কার হতো যে আমরা যাকে ভালোবাসি ওই লোকটা যদি খারাপ হতো তাহলেও দাঁড়াতো। এবার যে গেছে তাকে না প্রযোজক বা পরিচালক পরিষ্কার পাঠিয়েছে, না গেলে তার সিনেমা বা সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যাবে, মানে ব্যবসা পুরো শেষ, লাটে উঠে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে ওদের যেহেতু অঢেই টাকা, তো যারাই আসে তাদের জন্য পরিষ্কার খামে বন্দোবস্ত থাকে।
সো যদি যেরকম পায় একটা অ্যাপিয়ারেন্সের 50,000 থেকে 1 লাখ বাচ্চা বাচ্চা এইগুলো হ্যাঁ টেলি সিরিয়ালে দাদা লক্ষ্য মানে একটা জিনিস বলে দেখো টেলিভিশন সিরিয়ালে খুব মানে পরমব্রত কথা পায় পরমটা বলতে পারবো না মানে পরমের টেলিভিশনের জায়গাটা আমি পরিষ্কার জানি আমাদের সিনেমা আর্টিস্টদের ক্ষেত্রে কে কিভাবে নিজেকে জানিত হচ্ছে কোন কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে যদি কেউ রাজ্য সরকারের পরম ব্যাপারে রাজ্য সরকারের এমন খুব কথাবার্তা বলে ইলেকশন কমিশনে যায় এসআইআর কতটা খারাপ এখানেও বড় কথা এই যে দেনচা পাচামি কমিটিতে ওয়াবেদি চ্যানেল জমি অধিগ্রহণ এবং অনুব্রতর সঙ্গে মিটিং করেও বলেছিল যে খুব মজার মানুষ মিষ্টি মানুষ খালি তাই আমি ভাবি যে সতীনাথদা আমার খুব ফেলনি সুমিত্রদি সতীনাথ দেখেন হ্যাঁ আর সুমিত্রদির সঙ্গে তো আমি আজকালের কাজই করে আসলাম আমি আই জাস্ট ক্যানট রেকনসাইল কেন বলছি তোকে পরম সম্পর্কে না আমার একটা পরম স্নেহ করছে আজকেও পুরোটা চৌকি হয়ে গেছে দাদা এগুলো লোকে দুটো কারণে করে এক ইউ হ্যাভ some skeleton in the cupboard that you do not want to come out. অতএব I become more loyal than the king. Or you are essentially একজন valueless creature who falls for all the goodies of life. এই দুটোর আগে তৃতীয় কোনো কারণ হতে পারে বলে বিশ্বাস করি কনকের ক্ষেত্রে কোনটা কিন্তু আমি ওকে যতটা দেখেছি ও একটা সময় তুই পড়াও যারা একসঙ্গে থাকতিস না মেস করে এটা আমাদের অধিকাংশ সবাই তো একসঙ্গে কীর্তি মানে মানে বাডিস বলতে কি আমরা যে কয়েকজন তার মধ্যে ওর সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে হাজার রকমের শুধু চেয়ারের বাহ্যিক দিক থেকে নয় বিভিন্ন ব্যাপারে বৈপরীত্য ছিল আসে থেকেও যায় কিন্তু থাকতেই কিন্তু কোন একটা জায়গা থেকে সিনেমার প্রতি আমাদের দুজনের দরদ বা আবেগ এবং পরিশ্রম কয়েক জোরে তার মধ্যে অবভিয়াসলি পরম রয়েছে এবং সেটা এক সুতোতেই প্রায় নিহিত বলে পরিষ্কার আমাদের সেই বন্ধুত্ব যোগাযোগ আর আমরা ওই সময়টা যেখান থেকে আলাদা একটা এরা শুরু হয় মানে বুম্বাদাদের যে পুরো গ্রুপটা ওইটা চলে যাওয়ার পর একটা শুরু হয় আবির পরম আমি ঋত্বিক কাঞ্চ এই যেটা ব্যস্ত পরমের ক্ষেত্রে আমার এই মুহূর্তের জায়গায় যেটা মনে হয় যে সিস্টেমটা দাদা এরা করেছে এই সিস্টেমটা যে ভয়ানক সিস্টেমটা এরা করেছে যে তুমি যদি মাথা নত না কর তোমার জীবন জীবিকা আমরা শেষ করে দেব তোমায় খেতে গেলে পশ্চিমবঙ্গের বাইরে শিফট হতে হবে এবার দেখো দাদা মানে আমার গাড়ি বাড়ি বিক্রি হয়েছে আমি সেটা আলটিমেটলি বলি আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি হ্যাভ নট যে মন দিয়ে কাজ করেছি পরিশ্রম করেছি পেয়েছি আর পরিষ্কার যারা এই উৎপাদগুলো করছে আমি নিজের মার্কেটে রাজনীতি করা ছুঁয়ে আমি জানি যে এই উৎপাদ বেশি দিন স্টেবল করে না তাই সময়ের সঙ্গে বিদায় নেবে সময় আসে কিন্তু অনেকে না সেই ফাইটটা করতে পারে না সে মনে করে যে আমি ক্লান্ত হয়ে গেলাম আমি আর পারবো না সো লেটস আমার পরিবার আছে আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার বৃদ্ধ বাবা মা আছে বা কেউ কোনো একটা দায় আছে শর্ত আছে তো তাই আমি এটার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি এই সংখ্যাটাকে না এই বিশ্বাস ফ্যামিলি সেটা ইম্পোজ করেছে এবং সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন তো না হলে এখানে আমি আবার বলছি যে এই হরনাথ চক্রবর্তী যথেষ্ট ক্লোজ তৃণমূল আমার বউ আছে তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী বা আমি আবার ইন্দ্রনীলের কথাই বললাম যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে ব্রেড অ্যান্ড বাটারটা রোজগার করেছেন এবং যাদের আমের কাজ করে এটাকে নিয়ে বাকিদের মতো অন্য ধারণা আছে আমি এখানে এসে এমনি এক্সট্রার জন্য ঘুরঘুর করছি তেমনটা নয় তো তাদের হাতে না দিয়ে কি এদের হাতেই ছেড়েছে এমন নয় আমি বিধায়ক মানে হতে পারে না তো যদি আমার মানে স্যার ইনস্টিটিউট যদি আমি বিধায়ক আমার পাড়ায় রয়েছি আমি পুলটু 8 পাস আমি তার ডিরেক্টর পদে বসে যাবো আর সেখানে সরি করা পারে তো ভাই না তো অধিকাংশ জনই তারা কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে পারবে না বলে তাদেরকে দেখে মনে হচ্ছে পরিষ্কার সিদ্রা ফিদ্রা একদম ব্যাগের মধ্যে পুড়ে ঢুকে গেছে কিন্তু নয় কথা
এদের মধ্যে বহুজন রয়েছে যারা আমার সঙ্গে আহ, লুকিয়ে কথা বলেন, উষ্মা প্রকাশ করেন, আম, আমার বাড়িতে আসেন, আমি তাদের বাড়িতে যান, কিন্তু ছবি তারা পোস্ট করে না, কারণ তাদের কেরিয়ারে খুব পড়ে যাবে। এবং প্রযোজক পরিচালকদের বলে দেবেন ওকে কাজ থেকে বাদ দিন। মানে যে ফতোয়াটা আমার উপরে পরিষ্কার খুব বিনম্র ভাবে করে। এই অনির্বাণকে নিয়ে যখন কথা হয়, ভালো অভিনেতা চালক, এবার তাকে যে কারণে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সে জায়গাটা তো পরিষ্কার নয়। এটাকে নিয়ে যে কয়েকের এখন মুখ খুলছে তারা হঠাৎ করে আমায় ভুলে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে অনির্বাণ, আমি যে রাজনৈতিক মত এবং পদকে নিয়ে রয়েছি, যা এই মুহূর্তে তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছে, যে তৃণমূল দলুট চালাচ্ছে, আমি সেই তৃণমূলের শত্রু, তো আমার কথা বলা যাবে না। কিন্তু অনির্বাণ ডিরেক্টলি এই তৃণমূলকে উদ্দেশ্য করি বা টার্গেট করে বড় কড়া কথা কোনো জায়গায় কিন্তু সেই অর্থে বলেনি। এবং আরজিকর আন্দোলনে যারা নেমেছেন রাস্তায়, বরং তাদের রাস্তায় নামা নিয়ে ওর সম্মতি প্রকাশ বা এটাতে কোনো কাজ হয় না বলে কি ধরনের একটা কথা বলেছিল, যেটাই রাজ এবং দেব দুজনেই বলছি প্রয়োজন হলে অরূপ বিশ্বাসের পায়ে নেবো। তার মানে একটা যোগ্য লোকে কাজে ফিরতে গেলে পা ধরাটাই যোগ্য। এটা কে বলছে? তৃণমূলের একজন এমপি, একজন এমএন, তারা বলছে এবং তারা প্রমাণ করে দিচ্ছে জগতের কাছে যে আমরা সেই রাজত্বেই রয়েছি, আমরা সেই দলেরই এমএলএ এবং এমপি। আমরা যোগ্যতাকে পরিষ্কার সম্মান দেওয়ার জায়গায় আমাদের সরকার নেই, আমরা নেই, পা ধরাটাই যোগ্য, হুইচ ইজ কোয়াইট আনফর্চুনেট। তো যাই হোক, এই পছন্দ অপছন্দের ক্ষেত্রে বাঁচাবাচি রয়েছে। এই বাঁচাবাচিটাই হচ্ছে যে কে কোন দলের দিকে ঝুঁকে যেতে পারে পেটের দাবি। অনির্বাণের সন্ধ্যা তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মেনে না, মিলবে না, কিন্তু সে আমি তা বলে কি আমি তাকে সে অভিনেতা ভালো না কি বলতে পারবে না? তো ওসব পরিশ্রমী একজন অভিনেতা। আমাদের জুনিয়র ব্যাচ যারা এসছেন, ওদের 3-4 জন এসছি যারা খুব মন দিয়ে কাজ করে, হি ইজ ওয়ান অফ দেম। তো যদি এটাকে নিয়ে লোকের আধিক্যতা করার একটা সেন্টিমেন্ট আছে, এর জন্য দুঃখ প্রকাশ করবো, এর জন্য পায়ে ধরবো বলবো, পায়ে ধরাটাই যোগ্যতা, এটা জানিয়েও দেব, কিন্তু বাকিদের জন্য ধরবো না। এটা না পুরোটাই ওই কিন্তু ভাত রুটি রুটি কাপড়া মাখানের জন্য। দাদা, এর আগে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরানো হতো বছরে 100টা উঠাই শুটিং হতো, অর্থাৎ টেকনিশিয়ান এবং আর্টিস্ট তারা এনগেজ থাকতেন। কতজন ভেবে নাও, একটা শুটিং করতে গেলে অ্যাভারেজ 80-100 জনের মতো ডিরেক্টলি ইনডিরেক্টলি যুক্ত হবে। তো তাহলে এতগুলো লোক প্রত্যেক বছর এর আগে করে খেত। এই 5-6 বছর প্রায় বয়ে গেছে, ধীরে ধীরে সংখ্যাটা বেড়েছে, যেখানে বছরের সিনেমা তৈরি হচ্ছে 30টা থেকে 40টা। তার মানে কাজ কত শতাংশ কমেছে? 60-70% কাজ চলে গেছে আমাদের টেকনিশিয়ান এবং আর্টিস্টদের। কিসের জন্য? এই যে বিশ্বাস ব্রাদার্স যা ইন্ডাস্ট্রিকে অপারেট করছে, তা ভারতবর্ষকে সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া যে গাইডলাইন বা রুল, যা সুপ্রিম কোর্টেও বিপুল বাংলায় আলোচিত হয়েছে, এইভাবে লোক নেওয়া যাবে না, ওই নিয়ম চাপিয়ে দেওয়া যাবে না, সেই পুরোটাকে ভায়োলেট করে মমতা যাহা চাইছেন তাই অরুভৈক্য ঘটাইতে বসে, এবং বাকিরা বোটামন করছে এবং কোন রকমে বেঁচে থাকবার চেষ্টা করছে এবং মুখে তৃণমূলের হয়ে গিয়ে প্রচার করছে, এবং তারা জানে আমার মিথ্যে প্রচার করছে। আসলে দর্শনের কথা বলার সমস্যা হলো তখন তো একই অঙ্গে অনেক রূপ আছে। ফলে এক একটা রূপের নিয়েই আমি সারাদিন কথা বলতে পারি, ইচ্ছেও করে না। কিন্তু কোথাও একটা সময়ের ব্যাপার থাকে না। আমি লাকি জানি পরিষ্কার, ধরো মানে তোমার লেখা আমার প্রচুর সাংবাদিক বন্ধু বান্ধব রয়েছে। ইভেন আমি নিজেও যেহেতু মিডিয়ার আগে খুব কাছ থেকে দেখেছি, তার মধ্যেও ডিরেক্টলি আমি কাজ করেছি। সেই ক্ষেত্রে আমি এখনো ডেফিনেটলি লেখা পড়ি, তারাও চমৎকার লেখেন, কিন্তু আহ, বলেন চমৎকারই বলে, কিন্তু যে ধরনটায় আমরা সুভাষ চট্টোপাধ্যায়দের লেখার উপরে হাঁ করে গিলতে যেতাম, সেই কনস্ট্রাকশনটা একটু বেশি মিস করি। এটা হতেই পারে, আমাকেও বলতে পারে কি তুমি কলাইয়ের ডাল খেতে পছন্দ করো, হতে পারছে। আমি দেখো প্রথম পাড়া মানে এটা আমার কাছে, আমি আমি বলতে পারি যে আমার আমার এই আড্ডায় ভালো লাগে না।
সেইটুকু যদি আমি আদায় করতে না পারি এত বছর হারাহারিকতা করে, তাহলে আমি কি করবো? হ্যাঁ, তো যাই হোক, এবার আমি আসছি অন্তিম পর্যায়ে। একটা লোক 52 বছরের মধ্যে জীবনের তার যৌবন দিল বামপন্থায়, আহ, যৌবনের একদম বিয়েতে বলবো না, বাট স্টিল much of his adult life is spent in the company of TMC, now with BJP. এই বায়োডাটা দেখলেই তো যে কোনো লোক বলবে হি মাস্ট বি অ্যান অপোজিট। আদারওয়াইজ একটা এইটুকু ক্ষুদ্র জীবনে মানুষ এত আর পরে আহ, রাজনৈতিক আনুগত্যই বা বদলায় যাবে, বা আহ, জামারি বা বদলায় যাবে? এটা তো ইজ আ ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন উইচ ইউ মাস্ট ফেস। হোয়াট ইজ ইউর আনসার? টুকু স্বাভাবিক যাবে কি কি পেয়েছে তোমাকে বলুক, আর আমি কি কি লস করেছি সেটা পরিষ্কার লোকজন দেখে। আমি সেটা বলছি, আর মানে তোমার পুরো রাজনৈতিক বিশ্বাসী ওয়াজ নট ডিপ। না, একদমই নয়, বিষয়টা একদম এরকম নয়। বোন, যদি সেটা পরিষ্কার বলতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ কোন নেবে যারা সরকার পাল্টাচ্ছে একটু ভালো থাকবার জন্য, যারা পরিষ্কার। আমারও তো একটা লোক, আমি না একটু চাচাচ্ছি। মানলাম, কিন্তু ধরো একটা ডালি কার্ড কমিউনিস্ট ওয়াজ এ রেড কার্ড হোল্ডার, নাও জয় শ্রীরাম বলছে, তারপরে মেটামরফোসিসটা হচ্ছে, তারপরে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। মানে রুদ্রনীল গোল জন্মেছে, মারা গেছে, আবার জন্মেছে, আবার মারা গেছে, আবার জন্মেছে। সো ইউ আর ইন এ রিইনকারনেশন। জেসন স্যার হ্যাঁ, মানে আমি বাঙালি তো, একদম বাঙালির মধ্যে আমাকে তো এটা দিয়ে বললে হবে না দাদা। মানে আমি পরিষ্কার দাঁড়িয়ে কথা বলি যে যারা পরিষ্কার স্বপ্ন দেখিয়েছিল যে মানুষ ভালো থাকবে বলে, তারা যদি পরিষ্কার নিজেদের স্বপ্নগুলোকে আলাদা করে দেয়, তারা যদি যে কথাগুলো আমাদের প্রত্যেককে বলেছিল সেই কথাগুলো যদি পাল্টে দেয়, সেই কথাগুলো যদি মিথ্যে প্রমাণিত হয়, মানুষ সেই মিথ্যেটার উপরে সহমত পোষণ করে যে হ্যাঁ এরা মিথ্যে, আমি সেটাকে আঁকড়ে ধরে থেকে যাবো। হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে তোমার এই যে তৃতীয় মুখের বউ যারা, তারা সেই একই কাজ করে? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমার তৃণমূলের কাজ ছিল হচ্ছে মূলত খুব সোজা কাজ। তো আমি সেই দায়িত্ব সামলেছি এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গের কোনো বাঙালি আমায় গালাগাল পরিষ্কার করতে পারবে না, কারণ যে কাজগুলো করেছে মেজর কাজ ছিল এটা। পলিটিক্যালি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে বিষয় শুধুমাত্র যদি সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার সঙ্গে আলোচনা করে ওনাকে নিরপেক্ষ মতামত নেওয়ার চেষ্টা করতেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে সেই মতামতগুলোকে তিনি ছুঁড়ে ফেলে দেননি, সেগুলোই ইমপ্লিমেন্টেড হয়েছে খুব বড় বড় গুরুত্বপূর্ণ সময়। এটা তো আমার দোষ না, আমি কাজ করেছি, বেরিয়ে গেছি। বাকি আমার ছোটবেলা থেকে পরিষ্কার যখন কনসাস হয়ে ওঠা, বামেরা যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নটা নষ্ট করলে মানুষ তার নিজের ভোট পাইতালেন বাবাদের থেকে, আমরাও দুঃখ পেয়ে তার আগে থেকে পরিষ্কার করে দেয়। তৃণমূল তো রাজনৈতিক আদর্শে চলা কোনো দল নয়, যার কোনো ম্যানিফেস্টো নেই। তৃণমূলের আদর্শ কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কি জানি না, এই তো জায়গায়। তো তাহলে বেসিক্যালি এটা তো ফাঁকা একটা স্টেশন, এখানে কোনো রং নেই, অ্যাকচুয়ালি রং কোনো কিছু না, এটা ক্লাব। না, এই যে যেমন মনুমেন্টের তলায় মাদারের খেলায় বেরোয়, আহ, ওই যে একটা অ্যাসেম্বলি, আমার টিএমসি কে দেখে অনেক সময় সেটাই না, ডুবডুবি বাজাচ্ছে বাবুদা, আর বাকি সবাই নাচছে। প্রবল প্রবল ব্রাহ্মেদের উপরে অভিমান, প্রবল ব্রাহ্মেদের মিথ্যাচার ইত্যাদি পর যখন পরিষ্কার মানুষ বেরিয়ে আসতে চেয়েছে পরিষ্কার ব্রাহ্মেদের থেকে, আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসতে চেয়েছে আমরা বেরিয়েছি, যেমন তা কাদের ভোট করেছে সবাই মিলে সব প্রথম কথা এবার। And now I want to come into your BJP phase. 2021 তুমি জয়েন করি অফিসিয়ালি জয়েন করেছি 21-এ অমিত শাহজির হাত ধরে 2021। এই ইয়েতে কি বলে কলকাতাতে না, দিল্লিতে। দিল্লি? আমি চাই ফ্ল্যাগে উড়ে জানি। না বুঝলাম। তা তুমি কি দেখে বিজেপি জয়েন করো? আমার জানা খুব কৌতূহল। একদম প্রথম পরিষ্কার এটা বলতে যদি হয় যে ফার্স্ট জায়গাটাই হচ্ছে যে তৃণমূল যে সর্বনাশটা পরিষ্কার এই স্টেপটা করে দিয়ে গেছে, সেখান থেকে পরিষ্কার ফেরত আনতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া এদেরকে কেউ
কন্ট্রোল করতে পারে না। আনবিলিভেবল জায়গায় রাজনীতিকল দুর্নীতি হয়, কিন্তু সরকারি প্রত্যেকটা পদ্ধতির মধ্যে দুর্নীতি ছাড়া সরকারি কর্মীদের জীবন শেষ। এটা একটা পদ্ধতি তৈরি করেছে যা ভারতবর্ষে জানি না কোথায় এভাবে হয় অন্তত। এবং সেক্ষেত্রে জায়গায় বিজেপি যে যে রাজ্যগুলোতে কাজ করেছে সেই রাজ্যগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন এবং যাপন যতটুকু আমার চোখে পড়ে, আমি যেখানেই যাই সুমনদা, আমি যে রাজ্যেই যাই বা বিদেশে গেল, আমি পাড়াগুলোতে হাঁটতে হাঁটতে গিয়ে বিভিন্ন জিনিস করি, এখানে হাসপাতাল পদগুলো মানে আমি জানি না এটা ছোটবেলা থেকে আমার চলে এসছে, এখানে মানুষ কেমন আছে। তো আমি সেই কথা বলতে বলতে গিয়ে রেখেছিলাম যে আমার পশ্চিমবঙ্গের থেকে ঢের ভালো রয়েছে। তো ওখানে তো বলাই ভালো এবং আমি 2018 এই সময় থেকে পড়াশোনাটা করি, কারণ 2018 সময় থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কৈলাস বিজয়ন, বিজেপির তখন তিনি দায়িত্বে পশ্চিমবঙ্গে। তিনি আমাকে বলেছিলেন জয়েন করবার জন্য। আমি বলেছিলাম আমি একটু পড়াশোনা করতে চাই। তার ফার্স্ট উইকনেস ছিল হচ্ছে সাংগঠনিক দল। বামেরা যেভাবে শুধু তাদের কমরেডদের নয়, কর্মীদের নয়, সাধারণ মানুষকেও হিন্দুত্ব সম্পর্কে, রাষ্ট্রবাদ সম্পর্কে, সেকুলারের মানে পুরো পাল্টে দিয়ে যেভাবে তারা বিষ লুকিয়ে দিয়েছিল নিজেদের তৈরি ইতিহাসটাকেই, এটা ইতিহাস যা যা তৈরি করেছিল সেটাকে, এই বিষগুলোকে, নেগেটিভটাকে নিয়েই আমরা প্রত্যেকে বড় হয়েছি। কখনো অন্য জায়গায় ফিরে তাকাবার অবকাশ দেওয়া হয়নি। এবার সেই পড়াশোনাগুলো যখন আমি শুরু করলাম, কারণ রাজনীতি ছাড়া আমি তো কাজ করতে পারবো না, আমার আমার মন থাকবে না। এমন প্রচুর মানুষ আছে কেন, তিনি চাকরিও করেন, আমাদের আলাদা কথা যারা শুনছেন, ব্যবসা করেন, যা খুশি করেন, কিন্তু আলটিমেট ওই কাজটা করবার পাশে চায়ের দোকানে গিয়ে বসে কিন্তু এই আলোচনাটাই করে যে কি হবে, পাড়ার কি হচ্ছে, রাজ্যের কি হচ্ছে। তো যাই হোক, তো তখন আমি পরিষ্কার পড়াশোনা করতে করতে গিয়ে দেখি, তথ্য নিয়ে মেয়েদের মধ্যে গিয়ে দেখি যে আমাদের যা বলা এবং শেখানো হয়েছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর একটু ভালোভাবে পড়ি এবং পড়তে পড়তে যখন পরিষ্কার মনে হয়েছে ওরা কোথায় মনে হলো আকাশ পাতাল, আমি তো ওই 3টে পয়েন্ট বল, যেখানে তোমার আসল সব একরকম ধারণা ছিল একটা বিষয়, তখন তো বিজেপি কোনো প্রসঙ্গই চান। আর আজকে তোমার সেই ধারণাটা বদলে গেছে। টাস্ক পয়েন্ট হিসেবে 3টে বিষয় সংক্ষেপে। এক, প্রথম কথা বলবো যে হিন্দুত্ব। হিন্দুত্ব মানেই পরিষ্কার পশ্চিমবঙ্গে এই শব্দটা গালাগালি ছিল। মানে আমি সেটা রামকৃষ্ণদেব বলি, বিবেকানন্দ বলি, মা সারদা বলি, বা শ্রী চৈতন্যদেব বলি, বা বাকি যারা যারাই হয়েছেন, যেখানে ব্রিটিশরা যে মাটিটায় হয়েছিল সেইখানে এই শব্দটা যেখানে পূজিত বা সম্মানিত হতো অত্যন্ত মর্যাদার সঙ্গে, সেটা প্রায় অপরাধমূলক শব্দ একটা ঢুকে দিয়েছিল, যেটা আমি পড়াশোনা করতে করতে জানতে পাই যে আমি মূর্খ, তাই আমি প্রশ্নগুলো করিনি, তাই আমাকে ভুল বোঝানোটা সোজা হয়েছে আমাদের মতো প্রচুর লোকজনকে। তাই এটাকে কাটতে হবে। হ্যাঁ, এটা এই ভুলটাকে ভেঙে আমাকে নিজেকে পরিচ্ছন্ন হতে হবে। এখন গার্ডসে বলো আম হিন্দু, হ্যাঁ এই নাই, হ্যাঁ সেকেন্ড পয়েন্ট, এটা হলো একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানে গরিব থেকে যদি কেউ সোচ্চার হয় সেটা যেন অপরাধী হয়ে যাওয়ার লোক। পশ্চিমবঙ্গের ধারণা তৈরি করে দিয়েছিল বাবারা কি সুচানুভাবে যে গরিব মানেই সব, আর যে পরিশ্রম করেও পয়সা বানিয়েছে সেই তার সততার ওই ভ্যালু নেই। এই যে আমাকে ভয়ঙ্কর রকম ধাক্কা দেয় যে একমাত্র ডাক্তার আর উকিলরা যদি পয়সা বানায় তো তাহলে ঠিক আছে রে, মানে বাকি পয়সা মানে প্রতিবেশী রং করছে মানে চুরি পয়সা, এটা ভেঙেছে একটা। আর না এখন তো তৃণমূলের সবাই তাই, তৃণমূলের আভ্যন্তরীণ জিনিস পরিবর্তন হতে হয়েছে। আর সিঁড়ির যে প্রতিটা স্টেপের মাঝখানে তার স্টেপটা তৃণমূলই ছিল, হ্যাঁ 3টে স্টেপে ওঠার সময়, হ্যাঁ। তো এটা বামেরা বলতে বটে, কিন্তু তো সেটা যে মানে কিছু নয়, সে টিএমসি প্রমাণ করে দিয়েছে, রোজ প্রমাণ করে দিচ্ছে। না সেটা মানে এটা তো মহির হয়েছে, একটা ধরে নাও যে সময়টাতে প্রমাণ হচ্ছে, যদি ভালো মনে দেখো যে জাস্ট 16 পর থেকে সুমন নামে অফ, 16 পর থেকে। আচ্ছা ওকে, হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? আমার নিজের একটা জায়গায় থার্ড পয়েন্টের জায়গা হচ্ছে সেটা মানে কোথাও না দলের সাংগঠনিক ডিসিপ্লিন
এটার উপরে আমার পরিষ্কার একটা উইকনেস এবং সেটাকে কমেন্ট করবার মতো নরেন্দ্র মোদীর মতো একটা লোকে মুখ, মানে যেটা কনফিডেন্স তাকে বাড়িয়েছে যে সম্পূর্ণ ডিসিপ্লিন মেনে চলছি, আমার নিজের একটা অসম্ভব রকম অনুকূল জায়গা, খারাপ জায়গা ভালো লাগার বাইরে দল যেটা বলছে সেটাই শেষ কথা, মানে এটা এটা কোথাও যায় না ভালো লাগার জায়গা। এবং তার সঙ্গে একটা কমান্ড লেভেল না, নরেন্দ্র মোদীর মতো একটা নেতা, যে লোকটা কথা শুনতে পরিষ্কার মানতে ইচ্ছা করে। তো এটা তো এই উইকনেস এটা তো অস্বীকার করতে পারত ওকে। এগুলো কখন ডেভেলপ করলো নরেন্দ্র মোদী সম্পর্কে? এগুলো গ্রো করা শুরু করে হচ্ছে, আমি যদি করে কালক্ষেপের জায়গাটা ধরি, সেটা হচ্ছে এই 18 18 19 উনি প্রধানমন্ত্রী হওয়ার পর। না, উনি প্রধানমন্ত্রী হওয়ার পর তো পরিষ্কার, যখন উনি প্রথমেই প্রধানমন্ত্রী হওয়ার পর 2014-তে উনি স্কিল ডেভেলপমেন্টের উপরে সারা দেশে জোর দিচ্ছে, তখন আমার নজর পড়ে প্রথম। কারণ ওই সাবজেক্টটা নিয়ে আমি তখন ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি না, ভয়ঙ্কর রকম মন দিয়ে কাজ করছি। 2002-এর ধরনের প্রতিজ্ঞা মানে পড়ে না, না তখনও পর্যন্ত আমার পরিষ্কার ওইভাবে মানে মনে পড়ে। রাজনৈতিকভাবে ধরো দাদা, আমি তৃণমূল দল তো না, 2002-এর জায়গায় তখন আমি তো পরিষ্কার রাজনীতির মধ্যেই পরিষ্কার নেই, বিতশ্রদ্ধ ছিলাম। লেভ থেকে ওই 9-তে বেরিয়ে চলে এসেছি 2000 মানে এই পালা বদলের জায়গা হয়েছে, না সরি 9-তে আমি কিন্তু গুজরাটে কি হয়েছিল সেটা গুজরাট দাঙ্গা নিয়ে যেটা হয়েছিল সেই বিষয়টা, সেটা তো আমার মনকে স্পর্শ করে না। মনকে স্পর্শ করার জায়গা হচ্ছে দাদা পরে পরিষ্কার বামেদের সম্পর্কে যে ধারণাগুলো যে তৈরি হলো, এই মারাত্মক ঘটনা যখন বামেরা ঘটিয়েছে বলে পরিষ্কার তথ্য এবং খবরগুলো আসতে শুরু করলো, তখন পরিষ্কার স্পষ্ট ধারণা তৈরি হলো যে অসম্ভব সুন্দর মিথ্যা ন্যারেটিভ নিজেদের মতো করে রিপ্রেজেন্ট করতে পারে। আমি দেখতে পাচ্ছি তোমার বামেদের প্রতি বিমর্ষা, টিএমসির প্রতি বিমর্ষাতে অনেক গভীরতা। টিএমসি তো পরিষ্কার নিজেই জানবে না, মানে এবং পরিষ্কার টিএমসি তো নিজেরই মৃত্যু নিজেদের কাছে। টিএমসি ওই তগফুলের মতো, কিন্তু নারী শিল্প মমতাও করেছে আমার স্বেচ্ছা মৃত্যু, আপনারা কেউ আমাদের কাটতে পারবেন না, যদি আমি যাই বুঝে দিন লোক। তো তুমি নতুন তো কিছু বলছো না, না এই মানসিকটা, হ্যাঁ ওটা বলতে পারে। ওরা যে জায়গায় পরিষ্কার চলে গেছে কিছু বলার নেই, মানে নিগেটের জায়গায় সিপিএম হাঁটা বাংলা মাজা তাকে বেড়ে গেছে কাল্যাণ আছে। ওদিকে একটা পশ্চিমবঙ্গের কথাকে ভাবতে পারো, যেখানে 33% মানুষ একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিটেড হবে। আমার বক্তব্য হচ্ছে, তোমার স্লোগান যদি সবকা সাথ সবকা বিকাশ আছে, তাহলে ওয়াই ইয়োর লিডার্স সনাতন 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 মানে জানি কিনা দাও আমি বলতে পারবো, ইট ইজ নট, প্লিজ এক্সকিউজ মি। তো মানে শেষ পক্ষের যারা বউয়ের ননদ টনদ বা হিতিম বললু সাদাশালি এরাও কিন্তু যতটা ছলছল করে ততটা গভীর আদুতল হল একাধ পিস বা পিস, ঠিক আছে। এমন মনে হয় না যে অ্যাট দ্য লেভেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাকুমেন্ট দে আর এনি ডিফারেন্ট ফ্রম পিপস, পার্ডন মাই সেইং সো। এটা ঠিক আছে, এটা ব্যক্তি মনে হওয়া একটা মানুষ, না আমি বলছি না। আর সেই এদেরকে একটা, আমার মনে হয়েছে তোমাদের যেটা লং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মুসলিমস আর অ্যাগ্রি উইথ মমতা। Okay, but as the biggest opposition force, you are not in a position to take advantage of that. By default হয়তো কিছুটা পাবে, কিন্তু এর একটা অংশ তোমাদেরই পাওয়ার কথা ছিল। যদি তোমাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্ডিয়ান মুসলিমস, বেঙ্গল মুসলিমস, এগ্রিকালচার পুয়ার মুসলিম would have been a little more inclusive, তোমরা এমন ভয়টা খাবো যে ওই আমি দেখছিলাম একদিন ওর নাম কি এবিপি আনন্দে একজন বলছিলেন যে আমাদের লাঠি একটা মারে দিদি, আর বিজেপি তো আমাদের মানুষ বলেই মনে করে না দাদা। সো
There is তোমাদের you have crafted your political strategy in a manner that is also suicidal. আমি আমার দিক থেকে একটা জিনিস বলতে পারি দাদা, এই ক্ষেত্রে জায়গায় মানে আমি যেখানে বড় হয়ে উঠেছি বা আমার এখনো আমার প্রায় ৯ করে ২৫-৩০% বন্ধু তো মুসলমান ধর্মেরই মানুষ, আজও। এবং তারা আহ, পরিষ্কার বিজেপি যে কথার জায়গায় বলে যে প্রত্যেক সময় তো বলে যে রাষ্ট্রপতি যারা মুসলমান রয়েছে, যারা এই দেশকে ভালোবাসে, যারা পাকিস্তানের ঝান্ডারে রাষ্ট্রপতি দিচ্ছে না। হ্যাঁ। আমার বক্তব্য যে এগুলো তখন নভেন ফেজ মুসলমানকে রাষ্ট্রপতি হতে হবে আর হিন্দু রাষ্ট্রবিরোধী হবে, এটা তো হয় না। না না কোথাও আমি যদি ঝান্ডা করিস নিয়ে যদি বলছি, আমার মাটিটাকে আমি যদি নিজের মাটি মনে নাই করি, তাহলে আমাকে তো মনে করাতে হবে না। ওই ইতিহাস নেই আর বাঙালি মুসলমানদের, যেখানে তাদের কারা গদ্দাও প্রডিউস করে। What is the sad history of Bengal is that because of the porous border stretching for thousands of kilometers, and because of complete lackadaisical attitude of the center, starting from Jawaharlal Nehru up to Narendra Modi, যে আমরা বর্ডার ডিফেন্সকে কখনো আমাদের সিকিউরিটি প্যারাডাইমে কোনো গুরুত্বই দিই। ঠিক 1985 Rajiv Gandhi Assamer করলো। We woke up to the reality that there is something called border which needs to be protected. For this, the whole nation should remain beholden to ASU, not Heaven Vishwakarma. ঠিক আছে? এই নিয়ে আমার অনেক লেখাপড়া আছে, আমি এগেন স্পিক ফর আওয়ার্স। এখন পোরাস বর্ডারের সুযোগ নিয়ে কিছু দরিদ্র মানুষ, কেননা এটা গোটা পৃথিবীর প্রবণতা যে একটা শক্তিশালী রাষ্ট্রের পাশে যদি ফাইন্যান্সিয়ালি খুব উইক রাষ্ট্র থাকে, তাহলে জল যেমন নিচে যায় তেমনি মানুষের স্রোতও সেই দিকে ধাবে। ঠিক কারণে আজকে মেক্সিকো, কোস্টারিকা, কলম্বিয়া এরা কেন আমেরিকায় দিচ্ছে? আর দে আর নট প্রাউড কিউবান্স, দে আর নট প্রাউড কলম্বিয়ান্স, ইয়েস দে আর। খেতে পারছে না আমি ফাইন্যান্সিয়াল কার্ড। ওখানে গেলে আমার দুপুরো খাও। একটা সময় ছিল বাংলাদেশেরও একই অবস্থা। তারপরে হাসিনার আমলে বাংলাদেশ একটা বাস্কেট কেস দেবো, একটা ডেভেলপিং কান্ট্রি চেয়ারে নিচ্ছে। তখনও কিন্তু এই ইলিসিট মাইগ্রেশনের লেভেলটাও কমে গেছি, আর তো বেশি বাকিও নেই। আর 2031 একটা অ্যাকর্ডিং টু ওয়ান এস্টিমেট বাংলাদেশে একটা ইউনিও থাকবে না। ইট ইজ গোয়িং টু বি কমপ্লিটলি ইসলাম। সেই আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের ইউনিয়ন সরকার এবং তাদের হবনবিং উইথ আইএসআই, উইথ পাকিস্তান আর্মি, উইথ টার্কিশ ইন্টেলিজেন্স, উইথ CIA, দিস শুড হ্যাভ বিন হাইলাইটেড যে আমাদের আজকে বিজেপিকে চাই বাঁচার জন্য বাঁচে, দেশটাই বাঁচবে না যদি পশ্চিমবঙ্গ ইজ নট সেফগার্ডেড। দ্যাট শুড হ্যাভ বিন দ্য প্যারাডাইম। আমি একটু না পেনাল্টি লাগছে না। আমি একদম মানে সেটা হচ্ছে যে সুমন, আমি তোমার দিক থেকে যা যা বক্তব্য, যা এক্সাম্পলস, আমি সেগুলোকে মাথায় রেখে দিয়ে বলছি যে ঠিক এই সময়তে আরেকটু আমি থেকে শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে পরিষ্কার বিজেপি ফাইট করতে গিয়ে সময় চলে গেছে যে তৃণমূলের সঙ্গে ফাইটটা করতে গিয়ে সময় গেছে। তো ফলত আমার নিজের মনে হচ্ছে পার্সোনালি একদম মনে হয় যায় না, মানে আমি একদম ওই বাকি পার্টির মেনে বলছি না, আমার নিজে যতটুকু দেখা যে তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে পরিষ্কার বিজেপির বেশ কিছুটা সময় চলে গেছে, তৃণমূলের মতো হয়ে লড়াই করতে হয়েছে আমাদের। ঠিক আছে, এবং সেই লড়াইটা কিন্তু পরিষ্কার তৃণমূল নিশ্চিত ভাবে হোক, ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু শেখাই নামা বল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে পরিষ্কার সে হিন্দুদের জন্য কথা বলছে, অসুবিধা কোথায় রয়েছে বলুক, কিন্তু কোথাও তার পলিসির ক্ষেত্রে সে যে সরকার আনবার কথা বলছে সেটার পলিসির ক্ষেত্রে কোনোদিন কোথাও কাউকে কেউ আমল দিয়ে দেখাতে পারবে না
যে সেখানে হিন্দুদের বেনিফিট দিচ্ছে বিজেপির সরকার, আর মুসলমান বা অন্য ধর্মের যারা মানুষ রয়েছে পার্টিটা বিজেপি হিন্দুদের কথা বলে। ওকে, কথা হচ্ছে আজকে 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 প্রচুর অলওয়েজ ইজ আ ফ্যাক্ট, অলওয়েজ ইজ দ্য রেজাল্ট। Cause is what is more important. We are dealing with cause. It is a matter of perception. Politics says perception is often more important than reality. তোমাদেরকে বাংলার মুসলমানদের প্রায় সবাই, হ্যাঁ, ভক্তি তো করেই না, তারা ভীত। না এখন আমি আমি বলছি যে সুমনদা কোথাও না একটা চোখে পট্টি পরানো মাউকেও ছিল। বিজেপি মজবুত যে কটা বছর থেকে হওয়া শুরু হয়েছে সেই সময় তাকে ঘর বাড়ি জানলা দরজা কোনগুলো সেগুলো বুঝবারও ছিল, এত তাড়াতাড়ি এটা হওয়ার ছিল না। এবং তারপরে পরিষ্কার আমারই বন্ধু যেমন কাসেম আলী, সে অসম্ভব সুন্দর বক্তব্য রাখছে। আরো বহু মুসলমান লিডার আমাদের মধ্যে কথা বলছে, রিপ্রেজেন্ট করছে, তারা আসছেন। তো হলে হবে তো এখন তহা সিদ্দিকী কথা বলছি না, না ওই আমি ওই এই তহা বাবুদের কথা জায়গায় বলছি না আর কি। একদমই পরিষ্কার তারা বিজেপির ঝান্ডা নিয়ে কথা বলছেন, বিজেপির মিটিং আসছেন, আমরা তাদের সঙ্গে পরিষ্কার আলোচনা করছি যে তাদের সোসাইটির জন্য কি কি দরকার, তাদের সোসাইটির জন্য এরকম বইটার মধ্যে কজন অনুসরণ এরকম তো হবে। এটা তো আমি একদমই এখানে বসে বলতে পারবো না, অ্যারিজোনা হবে কি হওয়া উচিত পশ্চিমবঙ্গে। এবার সেটা পরিষ্কার পরিবেশ কি বলছে, পরিষ্কার সেই সিদ্ধান্তের জায়গাটা আপনি আমার শ্রমিক ভট্টাচার্য তারা নেবেন। মর্নিং শোজ দা যে মনে হয় না নেবে, এটা পুরা আমি একটা কথা বলি। এই আলোচনার পরে আমি খুবই অতৃপ্ত আত্মা হয়ে গেলাম, কারণ আরো অনেক 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 কথা বলার ছিল। ঠিক আমি আবার তোমাকে জানবো এবং একেবারে বিষয় স্পেসিফিক আলোচনা করবো, আইদার ইজ দ্য এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড অর পলিটিক্যাল ওয়ার্ল্ড অর হোয়াট এভার, কিন্তু স্পেসিফিক, তার বাইরে কোনো নট নরম চরম নট কি। ফাইনাল টেক যেটা আমি জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, of the three political parties that you have seen and lived with, where are you most comfortable? Whose ecosystem suits you best? বিজেপি তো অবশ্যই, আমি জানি এটার সঙ্গে রেফারিজ মেরা অন্য জায়গায় না যে বলে ওসি করে বসে এখন বলছি নো প্যাচ না, আমি প্যাচ ছাড়া জায়গায় বলছি কোথাও না বিজেপি করা এতটা সোজা নয়, তার কারণ কোথাও একটা পরিষ্কার ডিসিপ্লিন এবং ধাপগুলোকে মেনে পরিষ্কার চলতে হয়। আর পরীক্ষিকারই আমার সেই বিষয়টাকে বেশ ভালো লাগে। একটু মনে হয় যে একটু বলতে পারলে ভালো হতো, কিন্তু কোথাও যেন আর একটা শ্রদ্ধা তৈরি হয় যে না, এটাই সেই সিঁড়ি ভাঙাটা, এইটাই সেই একটা করে দায়িত্ব, যেখানে কালকে আমি এইখানে গেলে আমি বলতে পারবো আজ যেটা আমার বলার ইচ্ছা আছে আর আরো ভালো করে। তো আমি কমফোর্টেবল এবং আমি আমার নিজের মনে হয়েছে যে পার্টি যদি ওকে সেই জায়গা দেয় তো তাহলে আমি আরো খুব ইন্টারেস্টিং মানুষজন যাদেরকে প্রচুর ভুল ধারণা দেওয়া হয়েছে, যারা ভুল বুঝেছে বা দূরে রয়েছেন বলে আজকে আবার এসে বলছি বিজেপি 26-এ ক্ষমতায় আসছে, কেটে রাস্তায় লিরোলি পরিষ্কার 4টে লোক কিন্তু জিজ্ঞেস করছে, কথা বলছে না, চিনি না জানি না। প্রথম লাইন আপনার অভিনয় ভালো লাগে, আপনার কবিতা তুমি বেশ ইন্টারেস্টিং লাগে, তারপরের লাইনে তারা জিজ্ঞেস করছেন যে প্রশ্নগুলো কখনো বলতেন সাহস করে সামনে এসে বলতে পারতেন না। তিনি দুটোওয়ালা হোক, রাস্তায় কোনো ভদ্রলোক হোক, কোনো দোকানে করে একটা জিনিস কিনতে গেলাম, তারা কি সাহসের সঙ্গে দিয়ে আসবে যে রান্নারে না নিঃশব্দ বিপ্লবা হচ্ছে স্টার্ট। কিন্তু এই যে দোকানদের লিডারশিপের যে কমপ্লেসের যেভাবে তারা কথা বলে, অ্যাজ ইফ যেন তোমরা ক্ষমতায় এসে গেছো, সবাই জামা কাপড় সেলাই করতে দিয়ে দিয়েছে, আসবে দোপার কাছে পাঠাবে, ইস্ত্রি করবে, পরে শপথ অনুষ্ঠান নেবে, কেউ শপথ নেবে, কেউ শপথ দেখবে, এরকম একটা রেজিগনেশনের মধ্যে পার্টিটা রয়েছে। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ ভেরি ভেরি ইডিওটিক? না, আমার তো মনে হয়, আমার মনে হয় না এই কারণটার জন্য।
তোমরা তো 2021-এর অভিজ্ঞতাটা আমরাই বলছি। না আমি ভাবছি বারবই তো 2021-এর পর যে ম্যাসাকারটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা যে হত্যালীলাটা চালিয়েছিল, তারপরের জায়গায় তো কেউ যে বিজেপি পার্টিটা পড়তে পারে না, এটাই ঘুরে যাওয়ার কথা। হয়তো অন্য যদি রাজ্যের মাটি হতো ওনারা বলতেন এ গল্প বুঝে হতো। তারপরেও পরিষ্কার আমার শ্রদ্ধা হয় সেই কারণের জন্য যা আমি তো মাল খেয়েছি না। ভবানীপুরে দাঁড়িয়েছি, পরিষ্কার পার্টি অগ্নি পরীক্ষার করবার মতো একদম ভবানীপুরের মাটিতে পরিষ্কার ফেলেছে, যেখানে 1 ফুট অন্তর অন্তর তৃণমূলের নেতামন্ত্রী থাকে আর 1 ইঞ্চি অন্তর পরিষ্কার তাবৎ ধুমধাম, সেখানে পিটিয়ে লাল তৈরি হয়েছে 3 বার। ঠিক আছে, আমি তো আতুপুতু টাইপের অভিনয় করি বলে কখনো তো নয়, মাঠে নামছি, প্রতিবাদ করছি, লোকে দেখতে। তুমি কি বিজেপির দিকে দিয়ে গেছো ওরা কখন? আমি বিজেপি টিপি 2021-এ ভবানীপুরে ও আচ্ছা। আমার উল্টো দিকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রার্থী ছিলেন না, কিন্তু প্রার্থী হয়েছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এবং পরিষ্কার আমি ভবানীপুরে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে হেরে যাই একটি মাত্র ওয়ার্ডের জন্য, যে ওয়ার্ডটার নাম খিদিরপুর। ববি হাকিমের ভাষায় যে ওয়ার্ডটার নাম মিনি পাকিস্তান, যেখানে বাংলা ভাষাতে কথা বলা যে বাঙালিরা ছিল তারা আস্তে আস্তে এলাকাটি ছাড়ছে এবং এলাকাটির ভাষা এখন কি ছিল ভবানীপুরের অন্তর্গত। এখন অদ্ভুত রকম ভাবে ভবানীপুরের নেচারের সঙ্গে মেলে না। 2011 সালে বামেরা ওই অংশটি ভবানীপুরের সঙ্গে ঢুকিয়ে দিয়েছিল যে ওই ভোটটাকে তারা ব্যবহার করবে। তো দাদা শুধুমাত্র ওই জায়গাটার জন্যই মেজরি ভারতীয় জনতা পার্টিকে হাত দেওয়া হয়। আদারওয়াইজ ভারতীয় জনতা পার্টি 8টা ওয়ার্ডের মধ্যে অধিকাংশ জায়গাতেই দারুণ ভালো ফলাফল করেছিল। আমি একজন নতুন কর্মী হিসেবে দল আমাকে জানি না এবার টিকিট দেবে কিনা, দিয়ে থেকে দেবে তাও জানি না, তখন রোজ চয়েস নেই। যদি আমার জিজ্ঞেস করে তখন আমি চয়েস এই গলে নয়। মানে কি হচ্ছে না, আমরা এখনো প্রার্থী ঠিক হয়নি। করে ফেলেছেন, যারা দায়িত্বে রয়েছেন তারা করে ফেলেছে। এবার হয়তো যাদের সঙ্গে কথাবার্তা বলবার হয়তো বললে তখন জানতে পারবো উই আর নট, মানে আমরা সেই জায়গায় এক্ষুনি বলুন তাহলে অমুক জায়গাতে অন্তত আনন্দ হলো। ঠিক আছে, সেটা তো আমার খারাপ লাগে এমন থাকবে। এই তৃণমূলের সঙ্গে যে লড়াইটাকে জেনে এতগুলো লোক কাম্পাই থেকে ফিরে এসে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, কত নির্বোধ হতে পারে। এত লুটের পর থেকে প্রায় যে 40% মানুষ বিজেপিকে একমভাবে ভোট দিচ্ছেন, তারা তো নির্বোধ হতে পারে। এবং পরিষ্কার যে কুষ্মা তৃণমূলের ভেতরে যারা ভদ্রতা বলে শব্দটার মানেটা জানায়, তারাও যারা হাত ধুয়ে বেরিয়ে আসতে চাইছেন, কে কোথায় জয়েন্ট ফাই করবে আমি সে কথা বলছি না, ওই পাক থেকে, ওই পাপ থেকে, মানে সোচ্চার পাপ সেখান থেকে। এবং তাদের পরিষ্কার যে তোমরা ক্ষমতা আসছো তো লড়াই হবে। যে পুলিশ অফিসার টেগে হিচড়ে গ্রেপ্তার করে, তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, বারবার রাস্তায় পুলিশের দরজাটা, ভ্যানের দরজাটা বন্ধ করে দিয়ে পরিষ্কার দাদা হাত জড়ো করে পরিষ্কার বলেন যে স্যার আর একটু দাঁতে দাম চিপে লড়াইটা করে দাদা ফেলে দিন, মানে এই নোংরামিটা করতে ভালো লাগবে না। বাড়িতে বউ আছে গালাগাল, বৌমা গালাগাল, সরি দেখ ক্ষমা করবে, নয় ট্রান্সফার হয়ে গেল। সো এটা একসঙ্গে একত্রিত ঘটতো না, সুতরাং একই জবের ট্র্যাজেডি এবং কমেডি দুটোই রাজি কমিক সিনারি আর যাবে, মানে যে সেই জায়গাতেই পরিষ্কার আবার রয়েছে। হ্যাঁ, একদমই বলবো যে আহ, আমাদের এখানে পরিষ্কার, আমার যারা মুসলমান বন্ধুরা এখানে যারা রয়েছেন তাদের একটা বড় অংশ, তাদের যেহেতু পরিষ্কার মুসলমানি করণ থেকে শুরু করে একদম কবরের দফন হয়ে যাওয়ার পদ্ধতি অবধি সারিয়া আইন মেনে চলে এবং সেই আইনটা কন্ট্রোল করেন ইমাম সাহেবেরা, যারা শুধুমাত্র ধর্মগুরু নন, তারা রাজনৈতিক বা নির্দেশক বা গুরুও বটে। তাদের সঙ্গে গোপন সক্ষতা এবং আতাতের কারণে তারা তাদের সমাজ, যার হিন্দুদের কোথায় 4 লাখ আমার চাকরি চুরি হয়েছে, যে ছেলে মেয়েটা মার খেয়ে রক্তাক্ত হয়েছে হিন্দুদের মতোই বিকাশ ভবনের রাস্তার সামনে, তার পরিবারকে পরিষ্কার ট্রেড যায় যে যদি তুমি এদিকে ঘোর না দাও, লিফলেটগুলি চলেছিল 2024-এ, যদি এতই ভালোবাসতেন কেঁদে হতো না। তাদের সঙ্গে আমার 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 যথেষ্ট বন্ধুত্ব দ্বারা আমি আমি নাম নিতে পারবো। এই বিভিন্ন রকম যে দলগুলো রয়েছে
তাদের অধিকাংশ জন আমায় ভালোবাসে। তারা নিজেদের মধ্যে হয়তো ঝগড়া মারামারি করছে এখন, তারা আমায় ভালোবাসে এবং তারা পরিষ্কার, তাদের দিক থেকেই পরিষ্কার জানান দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 2026-এর বিকল্প মানুষ মানছেন। শুধু আমি আমাদের কথা বললাম, আমি কোনো মিথ্যে বিজ্ঞাপন করলাম না। ওকে, থ্যাংক ইউ। ইলেকশনের আগে আরেকবার যাবো, দেখা হয়ে যাবে, আর ওই মাস্ট।